ওয়েলকাম স্টুডেন্ট টু আনাদার লেকচার। আমাদের হচ্ছে এখন চ্যাপ্টার 2 লেকচার 2। তো এখানে হচ্ছে একটা ম্যাথ দেওয়া আছে। আমরা হচ্ছে ফার্স্টে ম্যাথের কোশ্চেনটা করি। ডিটারমাইন দ্য রিলেটিভ ডিসপ্লেসমেন্ট অফ পয়েন্ট এ অ্যান্ড ডি অফ দ্য স্টিল রড অফ ভ্যারিয়েবল ক্রস সেকশনাল এরিয়া শোন ইন ফিগার। এর মানে হচ্ছে আমাদের এখানে একটা ভ্যারিয়েবল ক্রস সেকশনাল এরিয়ার একটা স্টিল রড দেওয়া আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এ থেকে বি পর্যন্ত এক ধরনের এরিয়া, সেটা হচ্ছে কত 12.5। বি থেকে সি পর্যন্ত আর এক ধরনের ক্রস সেকশনাল এরিয়া, সেটা হচ্ছে 25 সেন্টিমিটার স্কোয়ার। সি থেকে ডি পর্যন্ত আর একটা ক্রস সেকশনাল এরিয়া, সেটা হচ্ছে 12.5 সেন্টিমিটার স্কোয়ার। সো আমাদের এখানে হচ্ছে আরও কিছু ভ্যালু দেওয়া আছে। ফর এক্সাম্পল আমাদের এখানে বলে দিছে যে এখানে হচ্ছে 4 ধরনের কনসেন্ট্রেটেড লোড কাজ করে, P1 P2 P3। P1 P2 P3-র মান দিয়ে দিছে। P1-এর মান হচ্ছে 18T, মানে 18 টন। P2-র মান হচ্ছে গিয়ে আমাদের এখানে দেখি সেটা কত, সেটা হচ্ছে 45 টন। P3-র মান দেওয়া হচ্ছে 36 টন অ্যান্ড P4-এর মান দেওয়া হচ্ছে 9 টন। তো এই যে এই ভ্যারিয়েবল ক্রস সেকশনাল এরিয়ার একটা মেম্বার বা স্টিল রড, এটার বিভিন্ন পয়েন্টে বিভিন্ন রকমের ফোর্স কাজ করতেছে। তো এই ফোর্সের জন্য কম্বাইন ইফেক্ট হিসাবে এ থেকে বি ডি পর্যন্ত হয় রডটা লেন্থে ইনক্রিজ করবে, নাহলে লেন্থে ডিক্রিজ করবে, অর্থাৎ এটা ডিফ্লেকশন হবে আর কি। তো সেটাই বের করতে বলছে যে এখানে কতটুকু ডিসপ্লেস হচ্ছে সেটা। কিন্তু এখন ডিসপ্লেসমেন্ট বের করতে গেলে আমরা জানি ডিসপ্লেসমেন্টের ফর্মুলা হচ্ছে ডেল্টা ইজ ইকুয়াল টু এফ এল বাই এ ই। সো এখানে হচ্ছে আমাদের যদি আমরা চিন্তা করি আমাদের ক্রস সেকশনাল এরিয়া কয়টা আছে, 3টা আছে, A1 A2 অ্যান্ড A3। ইর মান হয়তো আমাদের দেওয়া আছে 21 × 10⁵ এলো আমাদের হিসাবে, যেহেতু 3টা পোর্শন, এ থেকে বি পর্যন্ত একটা পোর্শন, বি থেকে সি একটা, সি থেকে ডি একটা। সো এল এর মানও হয়তো আমাদের 3টা আছে, 120, 60 অ্যান্ড 90, 120, 160 অ্যান্ড 90। 3টা লেন দেওয়া আছে। এখন এফ এর ভ্যালুটা কোনটা হবে? এফ এর ভ্যালুটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে আমাদের এই যে 3টা মেম্বার এ বি বিসি অ্যান্ড সিডি, 3টা মেম্বার না, ঠিক এটা একটাই মেম্বার এবং 3টা পোর্শন এখানে। তো 3টা পোর্শনের মাঝখানে আমরা আমাদের যে মেম্বারগুলা যে ফোর্স কাজ করতেছে সেটাই হবে আমাদের এফ এর মান। সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে বিভিন্ন পয়েন্টে সেকশন কাটতে হবে। ফর এক্সাম্পল এ বি মেম্বারের মাঝখানে যদি আমি সেকশন কাটি, তাহলে এ বি মেম্বারে কী ফোর্স কাজ করতেছে সেটা আমাদের এফ ওয়ান হবে। সেমভাবে বি আর সি এর মাঝখানে আমরা যদি সেকশন কাটি, তাহলে এখানে F2 পাবো আমরা। সেমভাবে সি আর ডি মাঝখানে যদি আমরা সেকশন কাটি, সেখানে F3 পাবো। তো এটাই হচ্ছে আমাদের এভাবে সেকশন কেটে কেটে মেম্বার ফোর্সগুলা বের করতে হবে। এখানে সেকশন কাটলে আমাদের এই পয়েন্টটা আমরা যদি সেকশন কাটি, তখন লেফট পোর্শন নিয়ে এভাবে মেম্বার ফোর্স বের করতে হবে, এরপরে এখানে, এরপরে এখানে। তো আমাদের যে ফর্মুলাটা আমরা যদি এখানে একটু লিখি, ডেল্টা ইজ ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট অফ এ টু বি, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট অফ এ টু ডি আমরা বের করব। ডিসপ্লেসমেন্ট অফ এ টু বি প্লাস ডিসপ্লেসমেন্ট অফ বি টু সি, সরি, ডিসপ্লেসমেন্ট অফ বি টু সি প্লাস ডিসপ্লেসমেন্ট অফ সি টু ডি। এখন এইগুলোতে আমাদের ডিসপ্লেসমেন্টের মান আমরা যদি ধরি, প্রথমে এফ এ বিতে কি ফোর্স কাজ করতেছে, ইন্টারনাল ফোর্স, যেটা আমরা ক্যালকুলেশন করে বের করব, ইন্টু লেন্থ অফ এ বি ডিভাইড বাই এরিয়া অফ এ বি ইন্টু মডুলাস অফ ইলাস্টিসিটি। সেমভাবে আমাদের ফোর্স অফ বিসি, লেন্থ অফ বিসি, এরিয়া অফ বিসি ইন্টু ই। সেমভাবে এখানে ফোর্স অফ সিডি, লেন্থ অফ সিডি, এরিয়া অফ সিডি অ্যান্ড ডি। তো এটা ক্যালকুলেশন করলে আমরা আমাদের রিলেটিভ যে ডিসপ্লেসমেন্ট এ থেকে ডি পর্যন্ত সেটা হয়ে যাবে। তো তার আগে আমাদের যেটা করতে হবে, আমাদের সব মানই দেওয়া আছে, এল এর মান দেওয়া আছে, এল অফ এ বি, এল অফ বিসি, এল অফ সিডি দেওয়া আছে, এরিয়া অফ এ বি, এরিয়া অফ বিসি, এরিয়া অফ সিডি দেওয়া আছে, যে এরিয়া অফ সিডি, এরিয়া অফ বিসি, এরিয়া অফ এ বি দেওয়া আছে।
মডুলাস অফ ইলাস্টিসিটি দেওয়া আছে, কারণ এফ এর যে মানগুলা বিভিন্ন মেম্বারে সেটা বের করতে হবে। তো সেই জন্য আমাদের যেটা করতে হবে, বিভিন্ন পয়েন্টে সেকশন কাটতে হবে। আমরা এখানে ফার্স্টে হচ্ছে কি এই পয়েন্টে সেকশন কাটলাম। এই পয়েন্টে সেকশন কাটলে আমি লেফট পোর্শনটা নিয়ে কাজ করতেছি, এই লেফট পোর্শনটুকু নিয়ে কাজ করতেছি। এই লেফট পোর্শনে হচ্ছে আমাদের এখানে শুধুমাত্র 18 টোন একটা ফোর্স ছিল যেটা বাম দিকে কাজ করতেছিল। সো এখানে যদি আমরা ইকুইলিব্রিয়ামে নিয়ে আসি, ইকুইলিব্রিয়ামে আনার জন্য আমাদের এখানে কি ফোর্স দরকার পড়বে, একটা রাইট সাইডে একটা 18 টোনে একটা ফোর্স দরকার পড়বে, তাহলে এটা ইকুইলিব্রিয়ামে আসবে। তার মানে এটার মানে হচ্ছে আমাদের কি এফ অফ এ বি। এরপরে আসি হচ্ছে আমাদের, যদি আমরা এখন আবার বি আর সির মাঝখানে সেকশন কাট করে লেফট পোর্শন নিয়ে কাজ করি, আমাদের 18 টোন একটা ফোর্স ছিল আর এখানে 45 টোন একটা ফোর্স ছিল। 18 টোনটা বাম দিকে এবং 45 টোনটা হচ্ছে ডান দিকে। তো ডান দিকে হচ্ছে ফোর্স বেশি আছে, বাম দিকে ফোর্স কম আছে। সো এটাকে ইকুইলিব্রিয়ামে আনতে হলে আমাদের বাম দিকে কত ফোর্স দিতে হবে, 45 টোন মাইনাস 18 টোন। সো এটা করলে আমাদের আসবে হচ্ছে 27 টোন। ঠিক আছে, এরপরে আসি হচ্ছে আবার আমাদের এই পয়েন্টে যদি আমরা সেকশন কাটি, এই পয়েন্টে সেকশন কাটলে আমাদের ফোর্স ছিল হচ্ছে 18 টোন ছিল এখানে, এখানে ছিল হচ্ছে 45 টোন অ্যান্ড এখানে ছিল হচ্ছে 36 টোন। সো এইভাবে আমাদের বাম দিকে 18 টোন, ডান দিকে 45 টোন এবং বাম দিকে হচ্ছে 36 টোন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে আমাদের সম্ভবত হচ্ছে বাম দিকে ফোর্স বেশি আছে। 36 প্লাস 18 করলে হচ্ছে 44। আমাদের হচ্ছে এখানে বাম দিকে ডান দিকে আছে টোটাল ফোর্স হচ্ছে 45 টোন এবং বাম দিকে আছে 18 টোন প্লাস হচ্ছে 36, মানে হচ্ছে আমাদের 44 টোন আছে, সরি 54 টোন আছে। তো এখানে হচ্ছে আমাদের ডান দিকে ফোর্স আরও অ্যাড করতে হবে ইকুইলিব্রিয়াম আনার জন্য। ডান দিকে আমরা কত ফোর্স অ্যাড করব, আমরা যদি দেখি 36 প্লাস হচ্ছে 18 মাইনাস হচ্ছে 45। সো এটা করলে আমাদের এখানে কত আসে ক্যালকুলেশন করে দেখতে হবে। 36 প্লাস 18 করলে হচ্ছে 54 মাইনাস 45। সো এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 9 টোন। ঠিক আছে, তার মানে আমাদের এখানে 9 টোনে একটা ফোর্স কাজ করতেছে। সো এখানে একটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে আমাদের এখানে এই ফোর্সগুলো হচ্ছে টেনশন, মানে মেম্বার ফোর্স থেকে বের হয়ে যাচ্ছে সেই ফোর্সটাকে আমরা বলতেছি টেনশন। যেটা হচ্ছে মেম্বার ফোর্সের ভিতরে ঢুকতেছে সেটাকে আমরা বলতেছি কম্প্রেশন। এটা হচ্ছে টেনশন ফোর্স, এটা টেনশন, এটা কম্প্রেশন, আবার এটা হচ্ছে টেনশন। সো আমাদের নর্মালি সাইন কনভেনশন থাকে একটা, সেখানে হচ্ছে আমরা টেনশন হলে সেটাকে আমরা বলবো হচ্ছে পজিটিভ, যদি টেনশন ফোর্স হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে পজিটিভ, এবং যদি কম্প্রেসিভ ফোর্স হয় তাহলে সেটাকে বলবো হচ্ছে আমরা, যদি কম্প্রেসিভ ফোর্স হয় তাহলে সেটাকে বলবো আমরা নেগেটিভ ফোর্স। সো আমরা যখন মান বসাবো তখন আমাদের এই 27 টোনটা কি একটা কম্প্রেসিভ ফোর্স, সো এটা হচ্ছে এটার আগে একটা মাইনাস দিতে হবে আমাদের। আর এখানে একটা ডায়াগ্রাম ড্র করছে আর কি, যে এই টেনশন ফোর্সের ডায়াগ্রাম ড্র করছে। এই ডায়াগ্রাম না হলেও চলবে আর কি, আমরা হচ্ছে সরাসরি ফর্মুলা ইউজ করব। তো ফর্মুলাটা এখানে লেখা আছে, আমি যদি আগের পেজের ফর্মুলাটা একটু আরেকবার লিখি, যে আমাদের ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু, আপনারা এই ফর্মুলা ইউজ না করে আমি যেটা লিখতেছি এইভাবে লিখবেন, ডিসপ্লেসমেন্ট অফ এ টু ডি ইজ ইকুয়াল টু কী হবে, সরি ডিসপ্লেসমেন্ট তো আমরা ডেল্টা দিয়ে ইউজ করতেছি, সো ডিসপ্লেসমেন্ট অফ A to D is equal to displacement of A to B plus displacement of B to C plus displacement of C to D. So এখানে আমরা পরের লাইনে লিখতে পারি F of A into B AB L of AB divided by area of AB
টু ই প্লাস হচ্ছে এফ অফ বিসি লেন্থ অফ বিসি ডিভাইড বাই এরিয়া অফ বিসি ইন্টু ই প্লাস হচ্ছে এফ অফ সিডি লেন্থ অফ সিডি এরিয়া অফ সিডি অ্যান্ড ই মডুলাস অফ ইলাস্টিসিটি যেটা। তো এখানে এখন আমরা যদি ভ্যালুগুলো ইনপুট করি, ফোর্স অফ এবিটা কি, মানে হচ্ছে এবি মেম্বারে যে ফোর্সটা কাজ করতেছিল এখানে সেটা কত, সেটা হচ্ছে 18 টন। তো এখানে 18 টনটা কি টেনশন, সো এটা একটা পজিটিভ ফোর্স। সো 18 টনটাকে হচ্ছে আমরা যেটা করছে সেটা হচ্ছে 1 টন হচ্ছে 1 টন সমান হচ্ছে 1000 কেজি। 1 টন ইকুয়াল টু 1000 কেজি। আমাদের মডুলাস অফ ইলাস্টিসিটি যেহেতু কেজিতে দেওয়া আছে, সো এই টোনটাকে আমরা জাস্ট কেজিতে নিয়ে গেলেই হচ্ছে। সো 18 টোন 18 ইন্টু 1000 করলে 18,000, এটা হচ্ছে কি এফ অফ এবির মান, এটা হচ্ছে এফ অফ এবির মান। এবং এরপরে কি লেন্থ অফ এবি, লেন্থ অফ এবি, তাহলে লেন্থ অফ এবি কত আমরা দেখে আসি। এ থেকে বির লেন্থ হচ্ছে কত ছিল 120 সেন্টিমিটার। সো 120 সেন্টিমিটার, সেন্টিমিটারই রাখতেছে যেহেতু আমাদের মডুলাস ইলাস্টিসিটি ইউনিট কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে দেওয়া। এরপরে হচ্ছে এরিয়া, এরিয়াও আমাদের সেন্টিমিটারেই দেওয়া, সেটা কত দেওয়া ছিল 12.5 সেন্টিমিটার স্কোয়ার এবির অংশের এরিয়া। সো এখানে 12.5। এরপরে আসি ইর মান, ইটা হচ্ছে আমাদের দেওয়া আছে 21 ইন্টু 10⁵। সো ইর ভ্যালু আমরা 21 ইন্টু 10⁵। সেমভাবে আমাদের এখন ডেল্টা অফ বিসির মানটা বসাইতে হবে, মানে এফ অফ বিসি। এফ অফ বিসি আমি বলছিলাম যে এফ অফ বিসিটা হচ্ছে -27 টন এবং এটা হচ্ছে কম্প্রেসিভ ফোর্স। কম্প্রেসিভ হলে আমরা নেগেটিভ নিব, সো সেই কারণে এফ অফ বিসির সামনে একটা মাইনাস নিছি। তো 27 টন সেখানে 1000 দ্বারা মাল্টিপ্লাই করে কেজিতে নিয়ে গেলাম। লেন্থ অফ বিসি কত, লেন্থ অফ বিসি হচ্ছে এই যে 60 সেন্টিমিটার, 60 সেন্টিমিটার ডিভাইড বাই এরিয়া অফ বিসি। এরিয়া অফ বিসি আমাদের দেওয়া থাকার কথা, এই যে দেওয়া আছে 25 সেন্টিমিটার স্কোয়ার। সো এখানে 25 ইন্টু ই 21 ইন্টু 10⁵ প্লাস হচ্ছে এখন আমরা যদি সিডি অংশের ডিসপ্লেসমেন্ট হিসাব করি, সিডি অংশে আমাদের ফোর্স কাজ করতেছে কত 9 টন। তাহলে 9 ইন্টু 1000, এটা টেনশন, সো এটাও পজিটিভ। সো 9000 ইন্টু লেন্থ অফ সিডি, লেন্থ অফ সিডি কত এখান থেকে এই পর্যন্ত 90 সেন্টিমিটার ডিভাইড বাই এরিয়া অফ সিডি কত 12.5 সেন্টিমিটার স্কোয়ার ইন্টু ই। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের মান এটা আসবে প্লাস এত মাইনাস এত প্লাস এত, এবং আলটিমেটলি আমাদের প্লাস এত আসবে। তো এখানে কি বলছে, দিস অপারেশন এর সেপারেট রডস, ইচ অফ দিস রড দ্য পজিটিভ সাইন। এখানে লাস্টের লাইনটা একটু আপনাদের লাগবে, সেটা কি বলছে একটু দেখেন। দ্য পজিটিভ সাইন of the answer indicates that the rod elongates as positive sign is associated with tensile force। মানে আমাদের যেহেতু পজিটিভ সাইনটা হচ্ছে টেনসাইল ফোর্সের ক্ষেত্রে, মানে হচ্ছে আমরা রডটাকে এভাবে টানবো, তো এইভাবে টানলে রডটা লেন্থে কি হবে ইনক্রিজ করবে। তো পজিটিভ সাইন মানে হচ্ছে আমাদের লেন্থটা হচ্ছে অ্যাকচুয়ালি ইনক্রিজ করতেছে, এ থেকে ডি পর্যন্ত লেন্থ এতটুকু ইনক্রিজ করতেছে। সো এটাই আমাদের ম্যাথের অ্যান্সার। তো এরপরে আসি আমাদের নেক্সট টপিকে। আমাদের নেক্সট টপিক হচ্ছে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম। তো এখানে একটু দেখি আমাদের কি বলছে, দিস গ্রাফ অফ স্ট্রেস অ্যাজ এ ফাংশন অফ স্ট্রেন। মানে হচ্ছে এটা একটা গ্রাফ আমাদের, যেখানে হচ্ছে স্ট্রেসটা হচ্ছে আমাদের স্ট্রেনের ফাংশন হিসাবে ড্র করা। দিস গ্রাফ ইজ ডিরাইভড ফ্রম দ্য মেজারিং দ্য লোড অ্যাপ্লাইড অন এ স্যাম্পল অ্যান্ড স্ট্রেন ডিরাইভড ফ্রম মেজারিং দ্য ডিফরমেশন অফ দ্য স্যাম্পল। তো আপনারা একটা টেস্ট সম্পর্কে জানেন যে রডের টেনসাইল টেস্ট, যেটা আপনাদের স্ট্রাকচারাল মেকানিক্স অ্যান্ড ম্যাটেরিয়ালস ল্যাবে করানোর কথা। তো রডে হচ্ছে টেনসাইল টেস্টে হচ্ছে আমাদের এরকম একটা রড থাকে, রডের দুই পাশে ফোর্স অ্যাপ্লাই করে এটাকে টানা হয়, তো এতে রডটার লেন্থ ইনক্রিজ করে। তো রডটার লেন্থ ইনক্রিজ করলে সেখান থেকে আমরা হচ্ছে গিয়ে আমাদের কতটুকু লেন্থ ইনক্রিজ করতেছে আমরা সেখান থেকে ডিফরমেশনের মানটা পাই। সেই ডিফরমেশনের মান থেকে আমাদের স্ট্রেনের মান পাওয়া যায়। তো এই যে স্ট্রেনের মান পাচ্ছি, সেই স্ট্রেনের মানটা আসতেছে আবার কি এই ফোর্সের থেকে। এই ফোর্সের থেকে আমাদের এই এরিয়া দ্বারা ডিভাইড করে সেখান থেকে আমরা স্ট্রেসের ভ্যালু পাই। তো এই স্ট্রেস অ্যান্ড স্ট্রেন এই দুটা একসাথে
আমাদের এই গ্রাফে প্লট করতে হয়। প্লট করলে আমরা স্ট্রেস ভার্সেস স্ট্রেন ডায়াগ্রাম পাই। তো এই স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামটা যে কোনো ম্যাটেরিয়ালের ক্ষেত্রেই ড্র করা পসিবল, যদি আমরা সেখান থেকে আমাদের লোড ভার্সেস এরিয়া দ্বারা স্ট্রেস এবং সেই স্ট্রেসের কারণে আমাদের যে স্ট্রেন আসতেছে সেটা ক্যালকুলেশন করতে পারি। তো এখানে আমরা দেখি এখানে আর কি বলছে, তারপর বলছে দিস টেস্ট ইজ কল টেন্সাইল টেস্ট। ফিগার 10 shows a typical stress strain diagram. The nature of the curve varies from material to material, and even on the same material depends on the temperature of the specimen and the speed of the loading may yield different result. তো এই লাইনটার মানে হচ্ছে কি আমাদের এই যে কার্ভটার নেচার, এই কার্ভটার নেচার হচ্ছে ডিফারেন্ট ম্যাটেরিয়ালের জন্য ডিফারেন্ট রকম। ফর এক্সাম্পল স্টিলের জন্য হয়তো আমরা এরকম দেখতে পাচ্ছি, কনক্রিটের জন্য আবার অন্যরকম কার্ভ পাওয়া যায়, আবার হয়তো রাবার কিংবা উড অন্যান্য ম্যাটেরিয়ালের জন্য এই কার্ভটা একটা একরকম হয়। এরপরে আবার বলছে কি ইভেন অন দ্য সেম ম্যাটেরিয়াল ডিপেন্ডস অন দ্য টেম্পারেচার অফ দ্য স্পেসিমেন অ্যান্ড দ্য স্পিড অফ দ্য লোডিং। মানে হচ্ছে আবার সেম ম্যাটেরিয়ালের জন্য আবার ডিফারেন্ট রকমের হইতে পারে। সেটা কী কারণে হতে পারে, সেটা হচ্ছে টেম্পারেচার ইফেক্টের জন্য। আমাদের ম্যাটেরিয়ালের যদি টেম্পারেচার একটা একরকম থাকে, সো আমাদের কার্ভটাও ডিফারেন্ট শেপ শো করবে, হয়তোবা ভ্যালু একটু উপর নিচ হবে, একটু অন্যরকম হবে। আবার দেখা গেল যে যদি আমাদের লোডিং রেটটা যদি কম বেশি হয়, সেটার ক্ষেত্রে লোডিং রেটের একটা হয়তো স্ট্যান্ডার্ড থাকে টেস্টের, সেই হিসাবে লোডিং রেট দিতে হয়। তো সেইভাবে হচ্ছে আমাদের লোডিং রেট যদি কম দেওয়া হয় কিংবা খুব বেশি অত্যাধিক লোডিং রেট দিয়ে দেওয়া হয়, তো সেই ক্ষেত্রে আমাদের এই কার্ভের ইটা ডিফারেন্ট রকমের আসে। তারপর কি বলছে, however it is possible to find some common characteristics among the stress diagram of various group of material। মানে হচ্ছে আমাদের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামের বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল ইউজ করলেও কিছু কমন ক্যারেক্টারিস্টিক্স আছে, মানে বিভিন্ন পয়েন্ট আছে বিভিন্ন কমন। সো এটা হচ্ছে খুবই ইউজফুল ফ্যাক্ট আর কি আমাদের যে এই কার্ভটা। দ্য ফ্যাক্ট অ্যাবাউট দিস কার্ভ ইজ দ্যাট ইট ডাজ নট ডিপেন্ড আপন দ্য ডাইমেনশন অফ দ্য পার্টিকুলার স্পেসিমেন ইউজড। মানে হচ্ছে আমরা যদি কোনো একটা ম্যাটেরিয়ালের বিভিন্ন সাইজের ডাইমেনশনের ইউজ করি, এটার উপরে আমাদের এই কার্ভের এটা নেচারটা ডিপেন্ড করে না। এটা হচ্ছে সেম ম্যাটেরিয়ালের জন্য এই যে উপরে যে পয়েন্টগুলো বললাম সেগুলোর জন্য ডিপেন্ড করে। সো আমরা এখন হচ্ছে এই স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামের বিভিন্ন পয়েন্ট সম্পর্কে দেখব। তো এখানে আমরা যদি একটু কার্ভটা ফলো করি, যে এখানে কার্ভটা হচ্ছে এই পয়েন্ট থেকে, স্টার্টিং পয়েন্ট থেকে যখন আমরা স্ট্রেস অ্যাপ্লাই করলাম, সেই অবস্থায় আমাদের ম্যাটেরিয়ালের ডিফর্মেশন ছিল না বা ম্যাটেরিয়ালটা শেপ চেঞ্জ হচ্ছিল না। পরে আস্তে আস্তে একটা পর্যায়ে যে হয়তো বা লেন্থটা ইনক্রিজ করা শুরু করছে। তো এই যে ম্যাটেরিয়ালের শেপটা যে চেঞ্জ হচ্ছে, এটা একটা স্টেট কনস্ট্যান্ট রেটে চেঞ্জ হচ্ছে। মানে এই যে ইলংগেশনটা হচ্ছে যে, সেটা হচ্ছে আমাদের একটা কনস্ট্যান্ট রেটে হচ্ছে। মানে যতটুকু আমরা স্ট্রেস অ্যাপ্লাই করতেছি ঠিক ততটুকু অ্যামাউন্টই আমাদের স্ট্রেন হচ্ছে বা ম্যাটেরিয়ালটার শেপ চেঞ্জ করতেছে। তো এই জন্য এখানে এটা বলছে যে দ্য আপার স্ট্রেস লিমিট অফ দ্য লিনিয়ার রিলেশনশিপ ডেসক্রাইবড বাই হুকস ল ইজ কল্ড দ্য প্রপোর্শনাল লিমিট। মানে আমরা হুকস ল থেকে জানি কি, হুকস ল থেকে আমাদের জানা আছে যে স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন। মানে আমরা যতটুকু স্ট্রেস অ্যাপ্লাই করব এবং স্ট্রেন হচ্ছে একই সমানুপাতিক হারে ইনক্রিজ করবে। তো সেটাই বলছে যে আপার স্ট্রেস লিমিট the upper stress limit of the linear relationship described by Hooke's law is called the proportional limit। মানে হচ্ছে proportional limit হচ্ছে সেই পয়েন্ট যে পয়েন্ট পর্যন্ত আমাদের স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন। তো এই প্রপোর্শনাল লিমিটটাকে হচ্ছে আমাদের এ পয়েন্টে লেভেল করা আছে, ঠিক আছে। এ পয়েন্ট পর্যন্ত হচ্ছে আমাদের প্রপোর্শনাল লিমিট। মানে হচ্ছে এ পয়েন্ট পর্যন্ত আমাদের ম্যাটেরিয়ালটাতে স্ট্রেস যতটুকু স্ট্রেস অ্যাপ্লাই করি, স্ট্রেনটা হচ্ছে তার প্রপোর্শনাল, অর্থাৎ স্ট্রেস এবং স্ট্রেন একটা সমানুপাতিক। তো এরপরে কি বলছে, at any stress between point A and the elastic limit labeled at point B, মানে বি পয়েন্টে আর একটা পয়েন্ট লেভেল করা আছে, সেটাকে আমরা বলছি কি ইলাস্টিক লিমিট, ঠিক আছে। তো বলছে কি অ্যাট এনি স্ট্রেস বিটুইন পয়েন্ট এ অ্যান্ড দ্য ইলাস্টিক লিমিট লেভেল অ্যাট পয়েন্ট বি, মানে হচ্ছে এ আর বির মাঝখানে স্ট্রেস ইজ নট প্রপোর্শনাল টু স্ট্রেন। মানে হচ্ছে এ আর বি পয়েন্টের মাঝখানে হচ্ছে আমাদের এ এবং বি পয়েন্টের মাঝে যে অংশটুকু, সেই অংশে হচ্ছে কি, সেই অংশে হচ্ছে স্ট্রেস ইজ নট প্রপোর্শনাল টু স্ট্রেন। স্ট্রেস হচ্ছে স্ট্রেনের প্রপোর্শনাল না।
ঠিক আছে, মানে হচ্ছে স্ট্রেস ইজ নট প্রপোর্শনাল টু স্ট্রেন। এরপরে আসি কি বলছে, বাট দ্য ম্যাটেরিয়াল উইল রিটার্ন টু ইটস অরিজিনাল সাইজ আফটার দ্য ফোর্স ইজ রিমুভ। আমরা জানি হুকস ল থেকে আমরা কি শিখছি, আমরা জানি যে হুকস ল পর্যন্ত হচ্ছে ফলো করে কি, যে আমরা ম্যাটেরিয়ালটাকে ফোর্স অ্যাপ্লাই করলে সেটাতে কি স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন হবে, এবং ম্যাটেরিয়ালটাকে থেকে আমরা যদি লোডটা সরাই নিই বা ফোর্সটা সরাই নিই, তাহলে ম্যাটেরিয়ালটা কি তার প্রিভিয়াস যে শেপ ছিল বা সাইজ ছিল সেই সাইজে রিটার্ন করবে। তো আমাদের এই মেইন পয়েন্ট থেকে এ পয়েন্ট পর্যন্ত ম্যাটেরিয়ালটা কি, আমরা যখন স্ট্রেসটা রিমুভ করে নিতাম, ম্যাটেরিয়ালটা হচ্ছে তার অরিজিনাল যে সাইজ ছিল সেই সাইজে রিটার্ন করতো, এবং এই মেইন পয়েন্ট থেকে জিরো 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 পয়েন্ট থেকে এ পয়েন্ট পর্যন্ত স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন ছিল। কিন্তু বলতেছে কি এ থেকে বি পর্যন্ত আমাদের স্ট্রেসটা স্ট্রেনের প্রপোর্শনাল না। ঠিক আছে, আমাদের যে বিটা ইলাস্টিক লিমিট সেই পর্যন্ত হচ্ছে আমাদের স্ট্রেসটা স্ট্রেনের প্রপোর্শনাল না, বাট দ্য ম্যাটেরিয়াল উইল রিটার্ন টু ইটস অরিজিনাল সাইজ আফটার দ্য ফোর্স ইজ রিমুভ। মানে হচ্ছে এ থেকে বি পয়েন্টের মধ্যে আমরা যদি ফোর্সটাকে রিমুভ করে নেই, তাহলে কি ম্যাটেরিয়ালটা তার অরিজিনাল সাইজ অ্যান্ড শেপে ব্যাক করবে। মানে হুকস লতে আমাদের দুইটা পয়েন্ট ছিল, একটা স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন, আর একটা পয়েন্ট ছিল হচ্ছে আমাদের দ্য ম্যাটেরিয়াল উইল রিটার্ন টু ইটস অরিজিনাল সাইজ অ্যান্ড শেপ। তো জিরো থেকে এ পর্যন্ত হচ্ছে আমাদের দুইটা পয়েন্টই ফলো করতেছে। এ থেকে বি পর্যন্ত হচ্ছে আমাদের স্ট্রেস ইজ নট প্রপোর্শনাল টু স্ট্রেন, মানে হচ্ছে প্রথম পয়েন্টটা ফলো করতেছে না, কিন্তু সেকেন্ড পয়েন্টটা যে ম্যাটেরিয়ালটা হচ্ছে আমাদের অরিজিনাল সাইজ অ্যান্ড শেপে ব্যাক করবে সেটা ফলো করতেছে। এরপর কি বলছে, ফর মেনি ম্যাটেরিয়াল দ্য প্রপোর্শনাল লিমিট অ্যান্ড দ্য ইলাস্টিক লিমিট আর ভেরি ক্লোজ টুগেদার। মানে অনেক ম্যাটেরিয়ালের জন্য এই প্রপোর্শনাল লিমিট এ অ্যান্ড ইলাস্টিক লিমিট বি, এই দুইটা পয়েন্ট হচ্ছে খুবই কাছাকাছি, একদম বলা যায় এক জায়গায় সেমি। পয়েন্ট সি ইজ কল দ্য ইল্ড স্ট্রেস অর দ্য ইল্ড স্ট্রেন। পয়েন্ট সিটা হচ্ছে আমাদের ইল্ড স্ট্রেস অর ইল্ড স্ট্রেস, yield strength. Any stress above the yield stress will result in plastic deformation of the material. মানে হচ্ছে এই সি পয়েন্টটা হচ্ছে আমাদের yield stress। তো সি পয়েন্টের উপরে যদি আমাদের কোনো আরও স্ট্রেস অ্যাপ্লাই করা হয়, তাহলে হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালটাতে হচ্ছে প্লাস্টিক ডিফর্মেশন হয়ে যাবে। তো প্লাস্টিক ডিফর্মেশনটা কি, দ্য ম্যাটেরিয়াল উইল নট রিটার্ন টু ইটস অরিজিনাল সাইজ বাট উইল ডিফর্ম পার্মানেন্টলি। মানে হচ্ছে একদম পার্মানেন্টলি ডিফর্ম হয়ে যাবে, একদম আর অরিজিনাল সাইজ অ্যান্ড শেপে যাইতেই পারবে না। অ্যাজ দ্য স্ট্রেস ইনক্রিজেস বিয়ন্ড দ্য yield স্ট্রেস, দ্য ম্যাটেরিয়াল এক্সপিরিয়েন্স এ লার্জ ইনক্রিজ ইন স্ট্রেংথ ফর এ স্মল ইনক্রিজ ইন স্ট্রেস। মানে হচ্ছে সি পয়েন্টের পরে একটু খেয়াল করে দেখেন যে আমাদের সি পয়েন্টের পরে আমরা স্ট্রেস অ্যাপ্লাই করছি কতটুকু, এই পয়েন্টে ডি পয়েন্ট পর্যন্ত এইটুকু স্ট্রেস অ্যাপ্লাই করছি, কিন্তু সি পয়েন্ট থেকে ডি পয়েন্ট পর্যন্ত আমাদের স্ট্রেন হয়েছে কি অনেক বেশি না, এখানে যত স্ট্রেন হয়েছে অনেক বেশি, কিন্তু আমরা স্ট্রেস অ্যাপ্লাই করছি খুবই কম। সেটা এখানে বলছে যে অ্যাজ দ্য স্ট্রেস ইনক্রিজ বিয়ন্ড দ্য yield স্ট্রেস, দ্য ম্যাটেরিয়াল এক্সপিরিয়েন্স এ লার্জ ইনক্রিজ ইন স্ট্রেন ফর এ স্মল ইনক্রিজ ইন স্ট্রেস অ্যাট অ্যাবাউট পয়েন্ট ডি কল দ্য আলটিমেট স্ট্রেস অর আলটিমেট স্ট্রেন। মানে ডি পয়েন্টটাকে আমরা বলছি কি আলটিমেট স্ট্রেস অর আলটিমেট স্ট্রেন। দ্য ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য ম্যাটেরিয়াল বিগিন টু ডিক্রিজ র্যাপিডলি। মানে এই পর্যন্ত হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালটার ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে ইনক্রিজ করছে, কিন্তু এই ডি পয়েন্টের পরে হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া খুব র্যাপিডলি ডিক্রিজ করে। তো র্যাপিডলি ডিক্রিজ করতে যে ডি পয়েন্ট পর্যন্ত হচ্ছে আমাদের নর্মালি তো এই ক্রস সেকশনাল এরিয়া ডিক্রিজ করছে, কিন্তু ডি পয়েন্টের পরে হচ্ছে আমাদের এই ক্রস সেকশনাল এরিয়াটা আরও বেশি খুব র্যাপিডভাবে ডিক্রিজ করে। নর্মালি আমরা আমাদের কোনো একটা ম্যাটেরিয়ালকে যখন লোড অ্যাপ্লাই করি, এই ম্যাটেরিয়াল যখন আমরা টেনসাইল লোড অ্যাপ্লাই করি, হয়তোবা মাঝ বরাবর জিনিসটা এইভাবে যায়, এভাবে ইনক্রিজ হয় এবং মাঝে হচ্ছে ডায়ামিটারটা চেঞ্জ হয়, হয়ে এখানে ক্র্যাক ফর্ম করে। তো যেটা হয় সেটা হচ্ছে কি এই ডি পয়েন্টের পরে খুব র্যাপিডভাবে এই ডায়ামিটারটা ডিক্রিজ করে বা ক্রস সেকশনাল এরিয়াটা ডিক্রিজ করে। তো একটা পয়েন্টে যে এখানে হচ্ছে এখানে ফ্র্যাকচার ক্রিয়েট হয় বা ক্র্যাক ফর্ম করে। তো সেই পয়েন্টটাই হচ্ছে আমাদের ই পয়েন্ট বা ফ্র্যাকচার পয়েন্ট। সো এটাই ছিল আমাদের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম। তো যদি পরীক্ষায় বলা থাকে যে ড্র এ টিপিক্যাল স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম অফ টেনসাইল স্ট্রেন্থ টেস্ট, তো এই ডায়াগ্রামটা আমাদের ড্র করতে হবে। ড্র করে হচ্ছে বিভিন্ন পয়েন্ট ইন্ডিকেট করতে হবে এবং এই পয়েন্টগুলার ডেসক্রাইব করতে হবে। নেক্সট আমরা হচ্ছে আর একটা টপিক দেখবো, সেটা হচ্ছে পয়সন্স রেশিও।
তো এখানে যদি আমরা দেখি ফ্রম এক্সপেরিমেন্টস ইট ইজ নোন দ্যাট ইন অ্যাডিশন টু দ্য ডিফর্মেশন অফ ম্যাটেরিয়াল ইন দ্য ডিরেকশন অফ দ্য অ্যাপ্লাইড নর্মাল স্ট্রেস another remarkable property can be observed in all solid materials that at right angles to the applied stress a certain amount of lateral or transverse expansion or contraction take place মানে হচ্ছে আমাদের যখন আমরা একটা ম্যাটেরিয়ালে ফোর্স অ্যাপ্লাই করি, ফোর্স অ্যাপ্লাই করলে ম্যাটেরিয়ালটা কি হয়, এটার লেন্থ ইনক্রিজ করে, এটার লেন্থ ইনক্রিজ করে, কিন্তু এটা ট্রান্সভার্স ডিরেকশন মানে অ্যাক্সিয়াল ডিরেকশন বরাবর যেদিকে আমরা লেন্থ ফোর্স অ্যাপ্লাই করতেছি সেদিকে লেন্থ ইনক্রিজ করছে, কিন্তু ট্রান্সভার্স ডিরেকশন মানে অপোজিট যে ডিরেকশন আছে সেখানে আমাদের ডায়ামিটার অথবা এরিয়া অথবা লেন্থ এটা কি হয়েছে, ডিক্রিজ করছে। সো একদিকে যেদিকে আমরা ফোর্স অ্যাপ্লাই করতেছি সেদিকে লেন্থ ইনক্রিজ করতেছে কিন্তু অপর দিকে লেন্থ ডিক্রিজ করতেছে। তো এই যে কন্ট্রাকশনটা আমাদের ম্যাটেরিয়াল টেক প্লেস করে, অথবা আমরা যদি আবার এটাকে কম্প্রেস করি, আমাদের ম্যাটেরিয়ালটাকে কম্প্রেসিভ ফোর্স দেই, সেই ক্ষেত্রে আমাদের ম্যাটেরিয়ালটা আবার একটু ডায়ামিটার বেড়ে যেতে পারে, এদিকে লেন্থ কমে যায়, এই সাইডের লেন্থ এটুকু কমে গেল, গিয়ে আমাদের ডায়ামিটারটা কী হয়েছে, ইনক্রিজ করছে এখানে, তাই না? তো এটাই বলছে যে আমাদের যদি আমরা যেদিকে ফোর্স অ্যাপ্লাই করি সেদিকে কি অনেক সময় কি হয়, লেন্থ ইনক্রিজ করে বা এবং অপর দিকে হচ্ছে আমাদের ট্রান্সভার্স বরাবর কন্ট্রাক্ট করে, অথবা যদি লেন্থ ডিক্রিজ করে তাহলে হচ্ছে ট্রান্সভার্স বরাবর এটা এক্সপ্যান্ড করে। তো সেটাই এখানে ফিগার আকারে দেখাইছে যে আমাদের এখানে যে ইনিশিয়াল শেপটা ছিল, এই যে এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল শেপ ছিল, এখানে যদি আমরা পি ফোর্স অ্যাপ্লাই করি দুই পাশে, দেখা গেল এটার লেন্থটা ইনক্রিজ করতেছে, কিন্তু এই যে ট্রান্সভার্স ডিরেকশন এই ডিরেকশন বরাবর এটার ডায়ামিটার অথবা যেটা ক্রস সেকশনাল এরিয়া ছিল সেটা কমে গেছে। সেমভাবে আমাদের যদি এটা ইনিশিয়াল শেপ থাকে, এই যে এটা ইনিশিয়াল শেপ থাকে, এটাকে যদি আমরা পি কম্প্রেসিভ ফোর্স অ্যাপ্লাই করি তাহলে এটার কী হবে, এই বরাবর লেন্থ কমে যাবে, অ্যাক্সিস বরাবর লেন্থ কমে যাবে, কিন্তু আমাদের এই ট্রান্সভার্স বরাবর এটার কী হবে, এরিয়া বা ক্রস সেকশনাল এরিয়া বেড়ে যাবে। তো এই যে এই ফেনোমেনাটা, এটার জন্য একটা হচ্ছে আমাদের নতুন একটা রেশিও নিয়ে আসছে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে পয়সন্স রেশিও। তো পয়সন্স রেশিওটা কি, ডেফিনেশনটা কি, দ্য রেশিও অফ দ্য অ্যাবসলিউট ভ্যালু অফ দ্য স্ট্রেন ইন ল্যাটারাল ডিরেকশন টু দ্য স্ট্রেন ইন অ্যাক্সিয়াল ডিরেকশন। মানে এই যে আমাদের ল্যাটারাল ডিরেকশন বরাবর যে লেন্থ ইনক্রিজ করতেছে অথবা লেন্থ কমতেছে, তো সেটা কি, সেটা সেই বরাবর স্ট্রেন ডিভাইড বাই অ্যাক্সিস বরাবর যে লেন্থ ইনক্রিজ করতেছে বা কমতেছে সেটার রেশিওটাই হচ্ছে আমাদের পয়সন্স রেশিও। তো পয়সন্স রেশিওর ডেফিনেশনটা কি আরেকবার একটু দেখি। তো দ্য রেশিও অফ অ্যাবসলিউট ভ্যালু অফ স্ট্রেন ইন ল্যাটারাল ডিরেকশন টু দ্য স্ট্রেন ইন অ্যাক্সিয়াল ডিরেকশন ইজ পয়সন্স রেশিও। মানে এই যে আমরা এখানে কি ফোর্স অ্যাপ্লাই করে এটার লেন্থ ইনক্রিজ করলো, তো এই যে অ্যাক্সিস বরাবর যে স্ট্রেন হচ্ছে এবং কি আবার এই ল্যাটারাল বরাবর একটা স্ট্রেন হচ্ছে, ল্যাটারাল বরাবর যে স্ট্রেন হচ্ছে সেটা ডিভাইড বাই হচ্ছে অ্যাক্সিস বরাবর স্ট্রেনটাই হচ্ছে আমাদের পয়সন্স রেশিও। এবং এটা কি, এটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু নিতে হবে, মানে হচ্ছে আমাদের লেন্থ যদি বাড়ে বা কমে সেই ক্ষেত্রে আমাদের প্লাস মাইনাস আসতে পারে, কিন্তু আমাদের পয়সন্স রেশিওর মানটা সবসময় পজিটিভ হবে, সেই ক্ষেত্রে আমাদের অ্যাবসলিউট ভ্যালু নিতে হবে। তো এখানে একটা ম্যাথ দেওয়া আছে, মেনলি পয়সন্স রেশিও ইউজ করে আমাদের এটা ক্যালকুলেশন করতে হবে। তো এখানে কি বলছে, কনসিডার এ কেয়ারফুলি কন্ডাক্টেড এক্সপেরিমেন্ট ইন হুইচ অ্যান অ্যালুমিনিয়াম বার অফ 5.6 সেন্টিমিটার ডায়ামিটার ইজ টেস্ট ইন এ টেস্টিং মেশিন। মানে এখানে একটা আমাদের বার আছে যেটাকে হচ্ছে আমরা টেস্টিং মেশিনে টেস্ট করতেছি পি ফোর্স দ্বারা। এই বারটার ডায়ামিটার দেওয়া আছে 5.6 সেন্টিমিটার, ঠিক আছে। At a certain extent the applied force P is 14.5 ton, মানে যে কোনো একটা মুহূর্তে এই অ্যাপ্লাইড ফোর্স P মান হচ্ছে 14.5 টন, while the measured elongation of the rod is 0.02346 সেন্টিমিটার in a 30 সেন্টিমিটার গেজ length। মানে এই যে আমাদের রডটাতে যে আমরা ফোর্স অ্যাপ্লাই করে টেনশন ফোর্স অ্যাপ্লাই করতেছি, এটা লেন্থ ইনক্রিজ করতেছে। তো এই যে লেন্থটা ইনক্রিজ করতেছে সেটা মেজার করার জন্য আমাদের এখানে একটা এক্সটেনশিওমিটার লাগানো আছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে এক্সটেনশিওমিটার। তো এই এক্সটেনশিওমিটারটা
তে আমাদের রিডিং আসতেছে যে এটার লেন্থ 0.0236 সেন্টিমিটার ইনক্রিজ করতেছে, এবং এটার গেজ লেন্থ মানে যতটুকু অংশ লেন্থ জুড়ে মেজার করা হচ্ছে বা অরিজিনাল লেন্থ যেটা ছিল সেটা হচ্ছে 30 সেন্টিমিটার। অ্যান্ড দ্য ডাইমেনশন অফ দ্য ডায়ামিটার ইজ ডিক্রিজ বাই 0.001456 সেন্টিমিটার। মানে হচ্ছে এই যে আমরা ফোর্স অ্যাপ্লাই করলাম, এটার লেন্থ ইনক্রিজ করলো, তো সেই ক্ষেত্রে কী হবে, ডায়ামিটার বরাবর বা ট্রান্সভার্স বরাবর এটার ডায়ামিটারটা কি 5.6 সেন্টিমিটার ছিল আগে, লোড অ্যাপ্লাই করার পরে এটা কমে যাবে। সো এটা ডিক্রিজ করছে হচ্ছে, ধরে বলতেছে যে 0.001456 সেন্টিমিটার। ক্যালকুলেট দ্য টু ফিজিক্যাল কনস্ট্যান্ট পয়সন্স রেশিও অ্যান্ড মডুলাস অফ ইলাস্টিসিটি। তো আমরা ফার্স্ট হচ্ছে পয়সন্স রেশিও বের করার জন্য আমরা জানি পয়সন্স রেশিও সমান কি, পয়সন্স রেশিও সমান মডুলাস অফ ইলাস্টিসিটি ইন্টু ট্রান্সভার্স স্ট্রেন ডিভাইড বাই কি, অ্যাক্সিয়াল স্ট্রেন। ঠিক আছে, ট্রান্সভার্স স্ট্রেন ডিভাইড বাই অ্যাক্সিয়াল স্ট্রেন। তো ট্রান্সভার্স স্ট্রেনটা আমরা ফার্স্টে এখানে বের করছি। ট্রান্সভার্স স্ট্রেন সমান লেখা হচ্ছে ট্রান্সভার্স বরাবর যতটুকু লেন্থ চেঞ্জ হয়েছে ডিভাইড বাই অরিজিনাল যে ডায়ামিটার ছিল বা লেন্থ ছিল সেটা। ট্রান্সভার্স বলতে কি, যে ডায়ামিটার বরাবর, তো ডায়ামিটার বরাবর লেন্থ চেঞ্জ হয়েছে কত আমাদের বলছিল 0.001456, এবং এটা কি ডিক্রিজ করছে। সো এর আগে হচ্ছে একটা মাইনাস দিছে এই জন্য, এবং আমাদের অরিজিনাল ডায়ামিটার ছিল কত 5.6। সো এখানে মাইনাস এত আসছে, সেন্টিমিটার পার সেন্টিমিটার লেখার দরকার নেই, এখানে এটাই এক্সপ্লেন করছে যে মাইনাস মানে হচ্ছে আমাদের ডায়ামিটারটা চেঞ্জ হয়েছে আর কি, ডিক্রিজ করছে আর কি। এরপরে আসি আমাদের অ্যাক্সিস বরাবর, অ্যাক্সিস বরাবর স্ট্রেন কত ছিল, যেটা অরিজিনাল আমাদের স্ট্রেন সেটা কত ছিল সেটা বের করি। সেটা হচ্ছে অ্যাক্সিস বরাবর স্ট্রেন সমান কি, চেঞ্জ ইন লেন্থ ডিভাইড বাই আমাদের অরিজিনাল লেন্থ। মানে এই যে অ্যাক্সিস বরাবর লেন্থ কতটুকু চেঞ্জ হয়েছে সেটার মান কত দেওয়া আছে 0.02346 ডিভাইড বাই আমাদের অরিজিনাল লেন্থ। অরিজিনাল লেন্থটা কত, অরিজিনাল লেন্থটা হচ্ছে আমাদের 30 সেন্টিমিটার গেজে মেজার করছি। সো আমাদের অরিজিনাল লেন্থটা হচ্ছে 30 সেন্টিমিটার। তো এখানে হচ্ছে আমাদের অ্যাক্সিয়াল স্ট্রেন পেয়ে গেছে। এখন পয়সন্স রেশিও আমরা জানি কি, পয়সন্স রেশিও মানে হচ্ছে আমাদের ট্রান্সভার্স স্ট্রেন ডিভাইড বাই অ্যাক্সিয়াল স্ট্রেন। সো পয়সন্স রেশিওর সমান হচ্ছে ট্রান্সভার্স স্ট্রেন ডিভাইড বাই অ্যাক্সিয়াল স্ট্রেন করছে। এটা যেহেতু মডুলাসটা আমাদের নিচে হচ্ছে কি, শুধুমাত্র ট্রান্সভার্স স্ট্রেন আগে যেহেতু এর আগে মাইনাস আছে, নিয়ে হচ্ছে আমাদের পয়সন্স রেশিওর মান পাইছে হচ্ছে 0.333। এরপরে আসি আমাদেরকে কি বলছে, আমাদের হচ্ছে কি বের করতে বলছে, মডুলাস অফ ইলাস্টিসিটি। আমরা জানি স্ট্রেস ইকুয়াল টু কি, স্ট্রেস ইকুয়াল টু মডুলাস অফ ইলাস্টিসিটি ইন্টু স্ট্রেন, আমাদের ফর্মুলা থেকে জানি। সো আমাদের এই মডুলাস অফ ইলাস্টিসিটি বের করতে বলছে। সো ই ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি স্ট্রেস বাই স্ট্রেন এই ফর্মুলা থেকে, এবং এখানে স্ট্রেসের মান আমরা বের করতে পারবো। স্ট্রেস সমান আমরা জানি কি, ফোর্স বাই এরিয়া, অ্যান্ড স্ট্রেন সমান আমরা কি জানি, চেঞ্জ ইন লেন্থ বা ডিফরমেশন ডিভাইড বাই অরিজিনাল লেন্থ। ঠিক না, তাহলে সরি স্ট্রেনের মান তো আমরা এই যে চেঞ্জ ইন লেন্থ দিয়ে অলরেডি আগে ক্যালকুলেশন করছি। সো এটা ইউজ করলে আমাদের হবে। তো এখানে আমরা দেখি স্ট্রেস সমান লোড বাই এরিয়া। আমাদের লোড কত দেওয়া ছিল, আমাদের লোড কাজ করতেছিল হচ্ছে 14.5 টন। সো 14.5 টনকে 1000 দ্বারা মাল্টিপ্লাই করে কেজিতে নিয়ে গেছে। অ্যান্ড এরিয়া হচ্ছে আমাদের কত, এরিয়াটা হচ্ছে কি 5.6 সেন্টিমিটার ডায়ামিটার দেওয়া আছে। সো এরিয়াটা এখানে ক্যালকুলেশন করে নিচ্ছে আগে, যে 5.6 সেন্টিমিটার ডায়ামিটার দেওয়া আছে। সো আমাদের এখানে এরিয়া হবে π/4d স্কোয়ার। এখানে π/4ই নিছে, কিন্তু এখানে πr² নিছে অ্যাকচুয়ালি। πr² আর এর মান হচ্ছে 5.6/2 ধরছে, মানে ডায়ামিটার ডিভাইড বাই 2 আর এর মান। তো সেখান থেকে ক্যালকুলেশন করে পাইছে হচ্ছে 24.64 সেন্টিমিটার স্কোয়ার। তো এটাই হচ্ছে আমাদের এখানে এরিয়ার মান বসাই দিছে 24.64 সেন্টিমিটার স্কোয়ার। সো এখান থেকে স্ট্রেসের মান পাইছে হচ্ছে 588 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তো এখান থেকে আমরা আবার এই ফর্মুলায় চলে আসি, ই ইজ ইকুয়াল টু স্ট্রেস বাই স্ট্রেন। স্ট্রেসের মান পাইছে একটু আগে 588 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। অ্যান্ড স্ট্রেনের মানে যে অ্যাক্সিস বরাবরটা স্ট্রেনটাই আমাদের অরিজিনাল স্ট্রেন, সেই স্ট্রেনের মান একটু আগে ক্যালকুলেশন করছিল 0.00782, সেটাই এখানে বসাইছে। তো বসাইলে আমাদের মডুলাস অফ ইলাস্টিসিটির মান আসছে 75 × 10⁴ কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। সো এটাই আমাদের মডুলাস অফ ইলাস্টিসিটির ভ্যালু।